আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। আপনারা নোটিশ বোর্ড দেখে বুঝতে পারছেন যে এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের অধিবেশন বা ই-রিকুইজিশন প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র এমপিও পদের জন্য শূন্য পদের চাহিদা দেওয়া যাবে। তো এই এমপিও পদে শূন্য পদের চাহিদা দেওয়ার জন্য ই-রিকুইজিশন যে করতে হবে, সেখানে করতে যেয়ে অনেকে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন বা অনেকে ভয়ে করতে পারেন না, অন্যের মাধ্যমে করায় নেন। আসলে এটা খুবই সহজ কাজ, ইচ্ছা করলে নিজেরাই শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো অফিস সহকারী বা নিজে করা যায়। তো আসুন আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি মনোযোগ সহকারে, তাহলে নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা আমরা দিতে পারবো। তো আসুন, এর জন্য প্রথমে আমি একটা নিউ ট্যাবে যাই। নিউ ট্যাবে যেয়ে এখানে NGI টেলিটক ডট যে আমাদের সাইট আছে, এই সাইটে যাব। আবার NTRC সাইটে গেলেও পারবো। তো যাই হোক, আমি NGI-teletalk.com.bd এই সাইটে এখানে লিখলাম। লেখার পরে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে পরবর্তী স্টেপে আমরা যাইতে পারবো। তো দেখুন, এখানে আসলাম। আসার পরে NGI-teletalk.bd বা NTRC যে ওয়েবসাইট, এখানে দেখেন এই যে রিকোয়ারমেন্ট সার্কেল 4, এখন চতুর্থ পুনরাবৃত্তির জন্য শূন্য পদের চাহিদা নেওয়া হচ্ছে। তো এই চাহিদাটা আমি কিভাবে দেব, তার জন্য এখানে আমি ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে বেশ একটা অপশন আছে, নোটিশ বোর্ড, ইনস্টিটিউট সেকশন, ইউজের লগইন, ডিইও লগইন। তো এখন আমরা যেহেতু নোটিশ বোর্ডে আমরা গেলে অবশ্য নোটিশগুলো দেখতে পাবো। যেখানে এখানে দেখছেন যে নোটিশগুলো আমি দেখাচ্ছি। তো এই নোটিশ বোর্ডে আমি কিভাবে দেব, কত তারিখ পর্যন্ত, এখানে দেখুন লেখা আছে যে কার্যক্রম আগামী 26শে জুন 2022 তারিখ হতে 31শে জুলাই, অর্থাৎ এই জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা এই চাহিদা দিতে পারবেন। তো এই চাহিদা এখন চলমান। তো আসুন আমরা দেখি চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শূন্য পদের চাহিদা কিভাবে দিব। তো এর জন্য প্রথমে আমি কি করব, এই NGI টেলিটক সাইটে গেলাম। যাওয়ার পর দেখুন ইনস্টিটিউট এই যে সেকশন, এই সেকশনে যাব। যাওয়ার পরে এখন যদি রেজিস্ট্রেশন আপনার না করা থাকে রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে এরকম আইডি আসবে। তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ইউজার আইডি সেটা দিবেন। দেওয়ার পরে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। এবার লগইন বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটে প্রবেশ করেছি। তো এখানে দেখুন মাদ্রাসার নাম বা প্রতিষ্ঠানের নাম, ইএন নাম্বার সবকিছু দেওয়া থাকবে। তো দেওয়ার পরে এখানে ফিমেল কোটা বা অন্যান্য বিষয় এখানে উল্লেখ আছে যে মিনিমাম ফিমেল কোটা অ্যাভেলেবিলিটি এখানে দেওয়া আছে। তারপরে NTRC সবকিছু দেখেন এখানে উল্লেখ আছে। তো এখানে আসুন, আসার পরে এই জায়গায় খেয়াল করুন যে এমপিও পোস্ট অনলি। এখন এমপিও আমাদের এই প্রতিষ্ঠানে এমপিও পদ কয়টা খালি আছে সে বিষয়ে চাহিদা দিতে হবে। এখানে একটু খেয়াল করুন যে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের মধ্যে এখানে কি কি চাওয়া হচ্ছে। এখানে দেখুন জি বিভাগ, গভর্নিং বডি, SM, এইসব যেগুলো দেওয়া আছে, যে রেজিস্ট্রেশন নং, মানে আপনি যদি কোনো পদে চান, দেখুন এখানে ইনস্ট্রাকশনের ভিতরে সব দেওয়া আছে। এই যে এখানে কি বলা আছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-2020 সালে 23শে নভেম্বর পর্যন্ত সংশোধিত এর প্যাটার্নভুক্ত পদে অধিবেশন প্রদান করতে হবে। তাহলে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি শিক্ষা অধিদপ্তর যাই বলি না কেন, সবারই কথা বলা আছে এখানে। তো সবাই আমরা এই অধিবেশন দিতে পারবো তাদের যে লাস্ট নীতিমালা আছে সেই নীতিমালার ভিত্তিতে। সেই সকল পদের অধিবেশন
যে সকল পদে অধিদর্শন প্রদান করা হবে তা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভায় অনুমোদিত হতে হবে এবং উক্ত অনুমোদনের স্মারক নম্বর ও তারিখ ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে পূরণ করতে হবে, উল্লেখ করতে হবে। সেইটাই দেখুন এখানে বলা আছে, এই যে এখানে রেজুলেশন নং, তারপর রেজুলেশন তারিখ, তারপরে টোটাল অ্যাপ্রুভ পোস্ট বাই গভর্নমেন্ট। আপনার শিক্ষা নীতিমালায় যে তালিকা আছে যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষক পাওয়ার অধিকার আপনি রাখেন, অর্থাৎ সহকারী শিক্ষক কতজন, প্রভাষক কতজন, অথবা ধর্মীয় শিক্ষক কতজন, এরকমভাবে যতজন শিক্ষক দেওয়ার অধিকার আপনার ওই নীতিমালাতে আছে, সেই নীতিমালা অনুযায়ী যে সংখ্যাটা এখানে অ্যাপ্রুভ পোস্ট, সেই সবগুলো এখানে দিতে হবে। তারপরে এখানে বলছে ওয়ার্কিং মেল কতজন, ফিমেল কতজন, তারপর টোটাল এমপিও ভ্যাকেন্ট পোস্ট কতজন, অর্থাৎ আপনার কতজন ফিমেল এবং কতজন মেল পুরুষ কাজ করে আপনার অধীনে, এবং বাকি আছে কতজন, অর্থাৎ কতজন আপনি শূন্য পদ আছে, কতজন চাহিদা দিচ্ছেন, সে বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এগুলো কিন্তু সংখ্যা দিয়ে এবং তারিখ দিয়ে পূর্ণ করলেই হয়ে যাচ্ছে, খুবই সহজ। তো এবার আসুন আমরা এখানে দেখেন কিভাবে আমাদের চাহিদাগুলোকে অ্যাড করব বা এটাকে কিভাবে আমরা চাহিদা দিব। তো এই জন্য চুজ পোস্টে যাই, যাওয়ার পরে এখানে মনে করুন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক লাগবে। আমরা এখানে যেহেতু মাদ্রাসা, তাহলে অ্যাসিস্ট্যান্ট মৌলভী দাখিল, এটা আমি দিলাম। দেওয়ার পর এখানে দেখুন এই পদের নাম দিলাম, তারপর অ্যাসিস্ট্যান্ট মৌলভী চলে আসলো সাবজেক্ট, অ্যাসিস্ট্যান্ট মৌলভী পোস্ট সাবজেক্ট। তারপরে এখানে দেখুন ক্যান্ডিডেট টাইপ কি জেনারেল না কোটা। এখন কথা হলো যে আপনি যদি ফিমেল কোটা পূর্ণ থাকে তাহলে জেনারেল দিবেন, আর যদি ফিমেল কোটা পূর্ণ না থাকে তাহলে ফিমেল কোটা দিবেন। তাহলে আমি জেনারেল দিলাম। এবার হচ্ছে পোস্ট টাইপ, অবশ্যই আমাকে এমপিও দিতে হবে, কারণ এখানে এমপিও শুধু নেবে, এমপিও ছাড়া অন্য কোনোটা নেবে না। তাহলে আমি অ্যাড যদি করে দিই, দেওয়ার পর আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, করার পর দেখুন অলরেডি আমার একটা পোস্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এতে বোঝা গেল যে আমি কিন্তু একটা পদের চাহিদা অলরেডি দিয়ে ফেলছি। দেওয়ার পর এখানে আমি কি করব, সেভ অ্যান্ড সাবমিট করব। তো সেভ অ্যান্ড সাবমিট দিলেই কিন্তু এটা আমার সেভ এবং সাবমিট হয়ে থাকবে। তাহলে পরবর্তীতে ইউএনএ বা অন্যান্য এরকমভাবে আপনি মনে করেন যদি আরও দিতে চান, একটা আমি দেখে দেখাই। আচ্ছা, আমি মনে করেন লেকচারার অ্যারাবিক, এটা একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্যান্ডিডেটটা জেনারেল পোস্ট এমপিও। দেখুন আমার দুইটা পোস্ট এখানে কিন্তু হয়ে গেল, অ্যাড হয়ে গেল, এই দুইটা পোস্ট। এইভাবে আপনার যতটা শূন্য পদ আছে ততটা চাহিদা আপনি দিতে পারবেন। তাহলে এখন সেভ অ্যান্ড সাবমিট দিলেই এটা সেভ হয়ে থাকবে। এখন কথা হলো যে পরবর্তী করণীয় কি, এ বিষয়ে দেখুন ইনস্ট্রাকশনের মধ্যে সবকিছু বলা আছে। তো এখানে একটু আমরা যদি পড়ি তাহলে দেখতে পাবো যে নন এমপি শিক্ষকদের ক্ষেত্রে বলা আছে অধিদর্শন পূরণ করলে শিক্ষকদের বেতন ভাতা শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে। দেখুন এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে অধিদর্শন ই-রিকুইজিশন বিবরণ একবার সাবমিট হয়ে গেলে তা সংশোধন করতে হলে জটিলতা সৃষ্টি হবে। তাই অধিদর্শন ই-রিকুইজিশন প্রদানের পূর্বে পদের প্রাপ্যতা ভালোভাবে যাচাই বাছাই করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো। সর্বশেষ জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের পদ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে ই-রিকুইজিশন প্রদানের পূর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসারের পরামর্শ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অধিদর্শনের ই-রিকুইজিশন সময় কোনো ধরনের ভুল তথ্য প্রদান করা হলে তার দায় প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে এটা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। আর এখানে দেখুন বলছে অধিদর্শন ই-রিকুইজিশন প্রদানের ধাপসমূহ। তাহলে এখানে কিন্তু দেখুন এই যে আমরা এই যে গভর্নিং বোর্ডের যে রেজুলেশন নং, তারপরে টোটাল অ্যাপ্রুভ রেজাল্ট, তারপরে যে কতজন আমার টিচার কাজ করতেছে মেল এবং ফিমেল ভ্যাকেন্ট, সব কিছু পূরণ করার পরে এই যে সাবজেক্ট আমি সব কিছু সিলেক্ট করলাম, করার পরে পোস্ট টাইপ এমপিও দিলাম। এখন এখানে দেখুন শূন্য পদের অধিদর্শন প্রদানের ক্ষেত্রে প্রথম পদের তথ্য প্রদানের পর পরের পদের অন্তর্ভুক্ত করার
জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এটা তো আমরা দেখতে পাইলাম। তাহলে ভুল সিলেক্ট হয়ে গেলে ডিলিট অপশনে ডিলিট করতে হবে। পরিশেষে এই যে পরিশেষে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে অধিগ্রহণ ই-রিকুইজিশন পূরণ করতে হবে। তবে সাবমিট এর আগে পূর্ববর্তী শূন্যপদের তালিকাটি ভালোভাবে যাচাই করে নিতে হবে। সাবমিট করার আগে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট গ্রহণ করা যাবে। তাহলে আমি প্রিন্ট অপশনে প্রিন্ট করতে পারবো। তবে আমি যেহেতু সাবমিট করি নাই, আচ্ছা সাবমিট করার আগে, তো সাবমিট করার আগে এখানে প্রিন্ট অপশন হয়তো আসবে, তো সেখানে যে আমরা করতে পারবো। তারপরে এখানে বলছে যে ফি জমা দিতে হবে। এই যে টেলিটকের মাধ্যমে প্রিপেইড মোবাইল ফোনের মেসেজে এনজিআই লিখে এখানে দেখেন স্পেসে যে এটা একটা ফরম্যাট দিছে, এই ফরম্যাটে এই যে 16 তারপরে 222 এই নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনার পরবর্তীতে এটা কনফার্মেশন মেসেজ দেওয়ার জন্য আবার এই যে ইয়েস লিখতে হবে। লিখে এটা দিলে আপনার এই রিকুইজিশনের ফি দেওয়া হয়ে যাবে। ফি দেওয়ার পরে আপনি ফি জমা দানের পরে প্রিন্ট অপশনে ক্লিক করে রিকুইজিশন একটি প্রিন্টেড কপি অফিস রেকর্ড হিসেবে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি করানোর ই-রিকুইজিশন কপি প্রয়োজন হবে। এখন ই-রিকুইজিশন যে কোনো ধরনের তথ্যের জন্য এদের সাথে যোগাযোগ করতে বলছে। তাহলে আমরা এখানে দেখুন মোটামুটি আমি যেটা দেখালাম এখানে কিন্তু সেভ এবং সাবমিট কিন্তু অলরেডি চলে আসছেন। সেভ এবং সাবমিটের পরে আপনাকে মেসেজের মধ্যে টাকা পয়সা জমা দিয়ে তারপরে আপনি প্রিন্ট কপি নিতে হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আমরা এই রিকুইজিশনের কাজটা আসলে ইচ্ছা করে নিজেদের প্রতিষ্ঠান পক্ষ থেকেই আমরা নিজস্ব অফিসের কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে যে কোনোভাবে আমরা করতে পারি। যাদের মনে করেন মোবাইল দিয়ে করবেন তারা ইচ্ছা করলে এখান থেকে যে 3 ডট থাকে 3 ডটে যেয়ে মোবাইলে 3 ডট অপশনে গিয়ে আপনার ডেস্কটপ মুভ করে নেবেন, করে নিয়ে আপনারা নিজেরাই মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে এই ই-রিকুইজিশন বা শূন্যপদ অধিগ্রহণ আপনারা চতুর্থ পূর্ণবর্তীর জন্য দিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই হেল্পফুল বা উপকারী হয়েছে। এই কামনা এখানে শেষ করছি। আমাকে পাশে রাখার জন্য প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।